ভোর 3টে থেকে উঠে রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি ট্রেকিংয়ের উদ্দেশ্যে। আজকে আমাদের ডে 4। এখন বাজে ভোর 4:20। আমরা এখন আমাদের ট্রেকিং স্টার্ট করছি। এখন এই 4:20-তে কিরকম ভিড় দেখুন। ট্রেকিং শুরু হয়ে গেছে, কিছু লোক আবার উপর থেকে আসছেন। গৌরীকুণ্ডের পাশ থেকে আমাদের শুরু হলো আজকে ট্রেকিং। রাস্তা যেখান থেকে শুরু হচ্ছে কেদারনাথের ট্রেকিং। কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেজন্য এখনো রাস্তায় জল রয়েছে। ট্রেকিং শুজ যে কতটা উপকারী এরকম ধরনের রাস্তায়। হর হর মহাদেব। আর পাশে মন্দাকিনী রিভারে একটা শব্দ আসছে, প্রচণ্ড গর্জনে যাচ্ছে। কাল রাতে বৃষ্টি হয়েছিল, যে কারণে এখন প্রায় 4:30 বাজে। আমরা ট্রেক শুরু করেছি। ট্রেকিং এর প্রথম পর্যায়ে কেমন কিলোমিটার হাঁটা হয়ে গেছে? 2 কিলোমিটার বলে অলরেডি আমাদের হাঁটা হয়ে গেছে। 2 কিলোমিটার কম, তাহলে আরেকটু বেশি হাঁটা হয়েছে। অ্যাপ্রক্সিমেট আমি বলতে পারবো না কত কিলোমিটার হাঁটা হয়েছে। যাই হোক, এখানে ঘোড়াও আছে, পিট্টুও আছে, সবাই এখনো হাফ কিলোমিটার হয়নি আমার ধারণা অনুযায়ী। আমার ভাইয়ের ধারণা আমাদের 2 কিলোমিটার হয়ে গেছে। তো দেখা যাক। কালকে আমরা গৌরীকুণ্ডতে এসে থেকেছি। সাইডে কালকে আমরা গৌরীকুণ্ডতে এসে থেকেছিলাম। রাতের বেলা বিশ্রাম নিলাম ঠিক মতন। সকালবেলা উঠে রেডি হয়ে আমরা ট্রেকিংয়ে বেরিয়েছি। তো আমাদের মতো এখন অনেকেই ট্রেকিংয়ে বেরিয়েছে। অনেকে তো 2-2:30টার সময় বেরিয়ে গেছে। হর হর মহাদেব বলতে বলতে। আমরা কত সময় বেরিয়েছি ভাই? 3টে। আচ্ছা, আমরা ট্রেকিং করার সময় কিন্তু আমার ভিডিওর ফার্স্টের পার্টটা যারা দেখেছো তারা জানো যে আমি ট্রেকিং করার সময় কিন্তু মানে আমি যে ব্যাগগুলো এনেছিলাম আর কি, ট্রলি ছিল, অনেক কিছুই ছিল। আমরা সমস্ত ব্যাগ ক্যারি করিনি। ক্যারি কিন্তু করেছি শুধুমাত্র আমরা 2টো ফিট ব্যাগ। একটা হচ্ছে দাঁড়াও, এই রাক্সাকটা যেটা আমার ভাই ক্যারি করেছে, আর একটা হচ্ছে একটা ফিট ব্যাগ যেটা আমার হাজবেন্ড ক্যারি করেছে। একদম এসেনশিয়াল জিনিস যেগুলো আমাদের উপরে লাগে, যেমন মেডিসিন, আমব্রেলা, রেইনকোট, এক্সট্রা সেট অফ ড্রেস এক্সেট্রা আমরা সব ক্যারি করেছি। আমরা এই যে রাস্তা দিয়ে ট্রেক করে এলাম, দেখুন কতটা খাড়াই। এই রাস্তাতে আপনি জায়গায় জায়গায় ঘোড়া পেয়ে যাবেন। যদি যাত্রীরা কেউ ঘোড়া নিতে চায়, ঘোড়া পিঠে করে যেতে চায়, এমনকি পিট্টু, সেগুলোও পেয়ে যাবেন। কিন্তু রাস্তা দিয়ে চলার সময় আপনাদের একটা সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে সবসময় সাবধান থাকতে হবে। পিছন থেকে ঘোড়া এসে আপনাকে কিন্তু গুঁতো মারতে পারে। তার থেকে সাবধান হওয়ার জন্য একটু সতর্কভাবে বাদিক চেপে হাঁটবেন। নিচে মন্দাকিনী রিভারের শস্য শব্দ জলের আসছে। কি বলো? এর আগে যদি আপনারা দেখেছেন, আমার ভাই বলছিল প্রায় আমরা 2 কিলোমিটার হেঁটেছি, সেখানে আমার হাজব্যান্ড বলছিল আমরা আধা কিলোমিটার হেঁটেছি। আসলে প্রবলেমটা হচ্ছে ট্রেকিং করতে করতে না ওই আধা কিলোমিটারটা 2 কিলোমিটারের ইকুয়াল মনে হয়। এখনও যেমন আমরা বেশি রাস্তা কিন্তু পেরোইনি, পারলে এখন আমরা হোটেলে চলে যেতে পারবো, কিন্তু এখনই যেন গরম লাগছে, এখন একটু কষ্ট হচ্ছে। দিন যত বাড়বে আশা করি কষ্টটা হবে না।
চলো। একটা মাইল পোস্টের কাছে এসে পৌঁছেছি। এখান থেকে জঙ্গল চেট্টি 3.50 আর শ্রী কেদারনাথ 15.50 কিলোমিটার। জয় ভোলে। মঙ্গলে আমরা এই প্রথম একটি গেটের কাছে এসে পৌঁছালাম। লাইটের ল্যাম্পপোস্ট আছে। আস্তে আস্তে ভোর হচ্ছে। ঘোড়াগুলো কেমন শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, আর রাস্তাটা উপরের দিকে উঠে গেছে। হর হর মহাদেব। জয় হো। জয় হো। জয় মহাদেব। উঠে গেছে, দেখা যাচ্ছে। রাস্তা কিন্তু এখনো অনেক বাকি, তবুও হর হর মহাদেব বলতে বলতে সবাই পৌঁছে যাবে ডেস্টিনেশনে। কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করে কিন্তু এই ট্রেকিং করতে হয়। সকালের দিকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, কিন্তু এতটা ঠান্ডা লাগার পরেও এই ট্রেকিংয়ের জন্য কিন্তু গরম লাগতে শুরু করে। এই রাস্তাটা জল কাদা হওয়ার কারণে একটু স্লিপি, দেখতে পাচ্ছি কিভাবে উঠে গেছে। তো একটু, হ্যাঁ সকাল হয়ে গেছে, পাঁচটা পুরো খালি, আর ঘোড়া হস্তে আছে। হাউস দ্য জোশ ভাই। হ্যাঁ কেমন ট্রেকিং করলি বল? কতক্ষণ করলি? 1 ঘন্টা। 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টায় কত? 5 কিলোমিটার না 10? 15 কিলোমিটার। 15 কিলোমিটার মতোই ফিল হচ্ছে। এখনো এই যে রাস্তা দিয়ে যেতে হবে আমাদের বয়ে। এখানে ভিউটা দেখুন, আর আমরা ওই রাস্তা দিয়ে এসেছি। 3.5 কিলোমিটার কমপ্লিট করে এই ফার্স্ট বসলাম একটু, আর পারা যাচ্ছে না। আর সব থেকে বড় কথা, সকালবেলা এত ঠান্ডা লাগছিল, অনেক জামা কাপড় পরে বেরিয়েছিলাম। এখন এত গরম লাগছে, খোলার উপায় নেই। যাই হোক, এবার একটু ওআরএস এর জল খেতে হবে। ওআরএস রেডি করে নিয়েছি। কেদারনাথ 14 কিলোমিটার, গৌরীপুর 2 কিলোমিটার। হ্যাঁ, আমরা আলটিমেট এতক্ষণে মাত্র 2 কিলোমিটার, 3-4 কিলোমিটার। এই যে রাস্তা দিয়ে আমরা করছি, তাতে আমি যে 2 কিলোমিটার বা 2.5 কিলোমিটার এসেছি, তাতে মনে হয় আমি ওখানে 14-15 কিলোমিটার রাস্তা হেঁটে ফেলেছি। এই যে দেখুন কেদারনাথ 14 কিলোমিটার, আর রাস্তাটা একটু দেখুন। বাকি আছে 14 কিলোমিটার বাকি আছে ভাই। হাউস দ্য জোশ। হ্যাঁ ওই যে সামনে দেখা যাচ্ছে বরফের পাহাড়। হোয়াট এ ভিউ, হোয়াট এ বিউটিফুল ভিউ। এইবার এতক্ষণ ধরে যে কষ্ট করলাম, সেই কষ্টের সার্থকতা হচ্ছে এই দৃশ্য। জঙ্গল চেট্টিতে পৌঁছে গেছি আমরা। এই যে ভিউ, এখানে বসে রেস্ট করার জায়গাও আছে। এতক্ষণ আমরা যে খাড়াইটা পেয়েছি, এতক্ষণ আমরা অনেকটা খাড়াই পেয়েছি, এখন একটু
ভালো রাস্তাটা, অতটা কষ্ট হবে না এখন হাঁটতে। ওর সামনে দেখা যাচ্ছে বড় পাহাড়ের চূড়ায়। বেস্ট অ্যাডভেঞ্চার ইন লাইফ। গড, কত কিলোমিটার ডান হলো আমাদের? প্রায় 6 কিলোমিটারের কাছাকাছি হয়ে গেছে। 6 কিলোমিটার হয়ে গেছে। কতটা চলে এসেছি। এইভাবেই পৌঁছে যাব বাবার বাড়িতে। হর হর মহাদেব। হর হর মহাদেব। কি আছে? কিছুই হয়নি, ভালো লাগছে। অ্যাডভেঞ্চারটা আমার দারুণ লাগছে। এরকম পিট্টুতে করে যাচ্ছে। ওয়াও, হর হর মহাদেব। হর হর মহাদেব। কিন্তু আমার একটা বিষয়ে বলার আছে, অবশ্যই ব্যক্তিগত মতামত, হয়তো আমার মতো অনেকেরই মতামত। আমরা এখানে যারা আর কি পায়ে হেঁটে এই ট্রেকিংটা কমপ্লিট করছি, তাদের জন্য কিন্তু অত্যন্ত অসুবিধাজনক একটা ব্যাপার হচ্ছে এই ঘোড়ার জয় চাকা। ভোলে। এই ঘোড়া যখন পাশ দিয়ে যায় তখন কিন্তু অনেক মাস্টার, রকম জয় অসুবিধার ভোলে। মধ্যে পড়তে হয় যারা হেঁটে পার করে তাদের। কারণ Wow. অনেক রকম ঘুরতে লাগে, ব্যথা লাগে, এবং চারিপাশে যেহেতু খাই, তো পড়ে যাওয়ার অনেক রকম সম্ভাবনা কিন্তু থেকে যায়। তো এই বিষয়টা যদি ওখানকার ম্যানেজমেন্ট একটু খেয়াল করেন, তো হর হর আমার মনে হয় মহাদেব। এই ট্রেকিংটা হর হর আরও মহাদেব। সুবিধাজনক হয়ে ওঠে। হর হর মহাদেব। এই যে রাস্তাটা ঘুরে যাচ্ছে, সেটার একটা শর্টকাট রাস্তা। এই যে আমরা এই রাস্তাটাই ধরবো। চলো, হর হর মহাদেব। এখন বাজে 7:20। এখন আমরা গোলচেকটি পেরিয়ে গেছি। 7:20 বাজে। এখানে একটু বসে রেস্ট নিচ্ছি। আমরা আবার জার্নি শুরু করব। এখন কটা বাজে? 7:20। আচ্ছা, আমরা বেরিয়েছি আচ্ছা, 4:20-তে। কত কিলোমিটার হয়েছে তাহলে দেখে বলছি। 6.81 কিলোমিটার আমরা হেঁটেছি। 6 কিলোমিটার হেঁটেছি, তাও কত 6.81 ঘন্টায়? 4:20 থেকে 7:20 অবধি। 420 to 720। 3 ঘন্টায় 3 ঘন্টায় আমরা 6 কিলোমিটার হেঁটেছি। 6.81, প্রায় 7 কিলোমিটার হেঁটেছি। God. মোটামুটি ঠিকই আছে। I think এখনো 10 কিলোমিটার। it's a good performance of us, right? Let's go. এখনো অনেকটা রাস্তা বাকি। রিলিফ পয়েন্ট 500 মিটার ahead. ট্রেকিংয়ের সময় কিন্তু লাইট খাবার যত খাওয়া যাবে সেটাই ভালো। তো যাই হোক, এটা যার যার পার্সোনাল ব্যাপার, কিন্তু লাইট খাবার খাওয়া ভালো কেন, হাঁটতে অত্যন্ত সুবিধা হয়। এবং আমরা সাথে করে ডেটস, ড্রাই ফ্রুটস ক্যারি করেছিলাম এবং আমরা সেগুলোই খেয়েছিলাম, আর সাথে ওআরএস খেয়েছিলাম। ওই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ? চলে এসছি আমরা। পাচ্ছ? হ্যাঁ, ঠাকুমাও চলে গেছে। হ্যাঁ, জায়গা তো বসে
প্রায় 7 কিলোমিটার বাকি। ওই যে দেখা যাচ্ছে কেদারনাথ। ভালোভাবে বুঝতে পারলাম যে ইম্পসিবল জাস্ট একটা ওয়ার্ড। ছিলাম ওইখানে, তারও নিচে, এখন চলে এসেছি কত উপরে। পারবো না করতে করতে কতটা চলে এসছে। বাকিটাও কেদার বাবার আশীর্বাদে চলে যাব। আরে মাস্টার, কি হলো? বস বস, শিগগিরি বস। বাপরে, কেদারনাথ ট্রেকিং কিন্তু মানুষকে অনেক কিছু শেখায়, বলো? হার মানা যাবে না, উদ্দেশ্যে এগিয়ে চলতে হবে। চলে এসেছি আমরা প্রায় কাছে। অনেক দূরে চলে এসেছি আমরা, পারবো না, পাচ্ছি না বসে বসে, তাও। আরে বাবা রে, ওর এটা দেখাও একটুখানি। বাপরে, কি কষ্ট হয়ে গেছে। আরে কি হবে তোমার? আর বেশি দূর নেই, এটা দেখা যাচ্ছে। এখন একটু বসে হালকা কিছু খেতে হবে। আর ট্রেকিংয়ের সময় যত বেশি ফ্রুটস, নাট, এনার্জেটিক ফুড খাওয়া যায় ততই ভালো। এখন আমরা একটু আপেল খেয়ে নিচ্ছি। বাকিটা তো হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। এখন 10:30 বাজে, আর আমরা এখন যে জায়গায় এসে পৌঁছেছি এখান থেকে কেদারনাথ মন্দির 7 কিলোমিটার, বেস ক্যাম্প 5.5 কিলোমিটার। দেখুন রাস্তার অবস্থা। এখানে ট্রেক করে যাওয়া সহজ ব্যাপার নয়। উপরে হেলিকপ্টার দেখা যাচ্ছে, হেলিকপ্টারে করে মানুষজন ট্রেকিং করছে। কেমন? ভালো, জীবনটা বোঝা যাচ্ছে। পাহাড়ে এলে বোঝা যায় পাহাড়ে এলে বোঝা যায় যে আমরা মানুষ কতটা কম ক্ষমতার অধিকারী হয়ে আমাদের ইগো কতটা বেশি, কত বড়। ইগোই বেশি, পাহাড় সমান ইগো আমাদের, কিন্তু পাহাড় সমান আমাদের ক্ষমতা নেই। কেদারনাথ ট্রেকিং চলছে, আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছি। এখান থেকে কেদারনাথ 7 কিলোমিটার। পিছনের ভিউটা দেখুন বন্ধুরা। আর এই যে ও আর যেতে পারছে না, ক্লান্ত হয়ে গেছে, বলছে ঘোড়ায় করে যাবে। আমরা ওই জন্য একটু দাঁড়িয়ে আছি, দেখছি কোনো ঘোড়া পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে ঘোড়ায় ওকে তুলে দেব। আর ভিডিও আমরা দেব না, ও লজ্জা পাচ্ছে ঘোড়ায় করতে, কষ্ট হচ্ছে ওর খুব। ওর হাতে কোনো ব্যাগ দিইনি আমরা, খালি একটা হাত ব্যাগ দিয়ে দিয়েছি যাতে করে ও কমফোর্টেবলি উঠতে পারে। সত্যি কথা বলতে, বাড়ি থেকে আমি চিন্তায় ছিলাম আমার ভাই হাঁটতে পারবে কিনা, ও পারবে কিনা। হ্যাঁ, আমার বিশাল কনফিডেন্স ছিল, বিশাল ট্রেকিং করেছি না এর আগে। এখন আমি দেখছি আমি একদম লো হয়ে গেছি, আমার ভাই বেশি ভালো ট্রেকিং করতে পারছে। আমি আর আমার মাস্টার পুরো একই হয়ে গেছি, কারণ আমার জন্য কেদারনাথ ট্রেকিং এতটা সহজ না। সঙ্গে সঙ্গে রয়েছে, একসঙ্গে আমরা ট্রেকিং করছি। নিচ থেকে যখন উঠছিলাম, উপরে নিচ থেকে উপরটা দেখলে সোজা সোজা মনে হয়, কিন্তু যত উপরে উঠবো রাস্তা ততই খাড়াই, প্রচন্ড খাড়াই। মানে সিরিয়াসলি খুবই কষ্ট, কিন্তু দারুণ। মানে রাস্তার একটা কষ্ট, হাঁটতে বা চলতে কিন্তু খুব একটা কষ্ট নেই, তাই তো? তোমার কি মত? সেম আমার মতে। কি রাস্তার কন্ডিশন হ্যাঁ, খারাপ রাস্তা, সত্যি তাই। ঘোড়ায় তো উঠে যাচ্ছে কষ্ট করে। হ্যাঁ, ঘোড়া উঠে যাচ্ছে কষ্ট করে।
যে হচ্ছে গাড়ি সবার একই অবস্থা, প্রত্যেকটা মানুষের একই অবস্থা। সবাই টাল খাচ্ছে, সবার অবস্থা খুবই খারাপ, হাঁপিয়ে ঘেমে। এখানে মাইনাসে টেম্পারেচার হওয়ার কথা, অবশ্য উপরে মাইনাসে এই টেম্পারেচার, কিন্তু এখানেও ঠান্ডা হওয়ার কথা। সেখানে মানুষের হাঁটার চোটে, চলার চোটে, কষ্টের চোটে মানুষের অবস্থা কি হয়ে গেছে। আমার ভাই বেরিয়েছিল জ্যাকেট পরে, টুপি পরে, এখন তার ড্রেসপত্র সব হাফ হাফ হয়ে গেছে। নাকি? হ্যাঁ, কালকে আবার আগে নিকল গয়া। যাক, তাও ভালো। ভাই বলছে কালকে আবার আসবে, তুমি আসবে নাকি কালকে? কালকে তো নামবো আমরা এই রাস্তা থেকে, আবার আসবো। নামার সময় বোধহয় এতটা কষ্ট হবে না, তাই না? এই আজকে যদি দর্শন হয়ে যায় সেই ভালো। 10টা থেকে, কাল সকালবেলা ভোরে নেমে যাবে। সত্যি কথা বলতে আমি তো সাজেস্ট করব, যদি কেদারনাথ ট্রেকিংয়েতেও যায়, হয় পায়ে হেঁটে ট্রেকিং করা উচিত, হেলিকপ্টারে করা উচিত। রিস্ক হেলিকপ্টারেও থাকে, বাট একটু কম থাকে, কিন্তু এই ঘোড়া, এই যে দেখুন ঘোড়াগুলো যেভাবে স্লিপ কাটছে, তো এই ঘোড়া পিছু এখানে কিন্তু প্রচণ্ড রিস্ক এগুলোতে চড়ে ট্রেকিং করা। ঘোড়ায় চড়ার থেকে আমি মনে করি নিজের পায়ে যাওয়া পুরো সেফ। বাপ রে বাপ, এই রাস্তায় যে স্লিপ কাটছে ঘোড়াগুলো, এই জীবনে যে কত কষ্ট পরিশ্রম থাকে, সেই ট্রেকিংয়ের মাধ্যমে একটা জিনিস আমি খুব সুন্দরভাবে রিয়েলাইজ করেছি, যে যে মানুষটা প্রত্যেকটা কষ্ট পরিশ্রমে তোমার পাশে থাকছে, তোমার কষ্টগুলো ভাগ করে নিচ্ছে, সেই মানুষটাই আসলে তোমার। এদিকে তো আমরা পৃথিবীতে কত মানুষকে আমার 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 যে জিনিসপত্র নিয়ে আমার 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 বাড়ি, আমার গাড়ি, আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, করতে করতেই আমাদের জীবনটা কেটে যায়। এই ট্রেকিংয়ে যারা সত্যি আসে এবার রিয়েলাইজ করে না, তারা এটুকু বুঝবে যে পৃথিবীতে আমার বলে কিছুই হয় না, মুহূর্তের ব্যাপার। আজকে আছি, এই যে কি খতরনাক ট্রেক, বাপরে বাপ, এই খতরনাক ট্রেকে আমরা আমাদের যে অস্তিত্ব আছে, এটাই আমাদের সৌভাগ্য। সৌভাগ্য বাস্তবে। এই পৃথিবীতে এত বড় ভাস্ট একটা জিনিস, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে আমরা কিছুই নই, কিছুই না। আর এই পাহাড়ের কাছেই আমরা কিছুই নই, তাহলে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে কত ক্ষুদ্র। কিন্তু আসলে কি এটা কেউ রিয়েলাইজ করে? করে না। পথের ক্লান্তি ক্ষমা করো হে প্রভু। বরফের কাছে পৌঁছে গেলাম, বলো কিরকম লাগছে? বরফ দেখতে পাচ্ছি, লোকেরা আনন্দ করে হেঁটে হেঁটে উপরে যাচ্ছে বরফে। পাচ্ছি না, করতে করতে পৌঁছেই গেলাম। এখনো কিছুটা বাকি, যদিও বা এখন আমরা যে জায়গাটায় আছি সেখান থেকে বরফ দেখা যাচ্ছে অলরেডি। মন্দাকিনী নদীর জলের প্রধান উৎসই হচ্ছে এই বরফ। এই বরফ গলা শুরু হয়েছে, বরফ গলে 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 নিচে চলে যাচ্ছে। এতক্ষণ পর খাড়াইয়ের তুলনায় একটু নিচের রাস্তা পেয়েছি দেখে একটু স্বস্তি পেলাম। প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট, ধারণার বাইরে, মানে লিখেও প্রকাশ করা যাবে না, এত কষ্ট। কিন্তু কিছু করার নেই, যাবো যখন বলেছি বাবার দ্বারে, তো যাবোই, কেউ ঠেকাতে পারবে না। সামনে একটু বরফ দেখা যাচ্ছে। এই যে দৃশ্যগুলো আমাদের জার্নিকে আর একটু রিল্যাক্স করে দিচ্ছে, যার জন্য আমরা একটু হাঁটতে পারছি, নাহলে একদমই পারতাম না। ওইখানে পৌঁছাতে হবে আমাদের। এখানে ঘোড়া থেকে অত্যন্ত সাবধানে থাকতে হবে, ঘোড়া বাড়ি দেবেই দেবে। বাপরে,
এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে লিনচলি। এখান থেকে এখনো ওই যত উপর অব্দি দেখা যাচ্ছে নীল নীল বাড়ি, তত অব্দি যেতে হবে, তারপর আবার নিচের দিকে নামতে হবে। এখনো অনেকটা রাস্তা। এখান থেকে যত দূর দেখা যাচ্ছে আমরা তত দূরই উঠে এসছি। ওই যে ওখান থেকে উঠে আসছি আমরা। ওই নিচে থেকে উঠে আমরা এখন এই উপরে। এই রাস্তা ধরে তো আমরা যাই হোক উঠে এলাম ঘোরা যাওয়ার রাস্তায়। এখনো এই যে ওই খাড়াই উঠতে হবে। ওহ বাবা, আর পারা যাচ্ছে না। যতই উঠছি ততই মনে হচ্ছে যে রাস্তা বেড়েই চলেছে। আর ঘোড়াগুলো তো পারলে আমাদের উপর দিয়েই চলে যায়। যাই হোক, উপর দিয়ে এখনো যেতে পারেনি। 15.5 কিলোমিটার হয়ে গেছে। হাঁটা বাবা, আর 1.5 কিলোমিটার। এই রাস্তা বেশ 16 কিলোমিটার। তবে একটা জিনিস কি, এখান থেকে ঘোড়াটা, পিট্টুটা শুরু হয় পুরো নিচ থেকে। প্রত্যেকটা স্টেপে স্টেপেই ঘোড়া পাওয়া যায়, সেই হিসেবে দাম হয়। তো সেটাই কোনো অসুবিধা নেই। হাফ রাস্তায় এসে কষ্ট হলে ঘোড়ায় উঠে আসা যাবে। শুধুমাত্র প্রবলেম হচ্ছে হেলিকপ্টারের, এটা আগের থেকেই বুক করতে হয়, না হলে এখানে এসে পাওয়া যায় না। কিন্তু এই পিট্টু আর ঘোড়া অ্যাভেলেবেল, সবসময় অ্যাভেলেবেল, কোনো ব্যাপার নয়। এখন খুব কাছ থেকে হেলিকপ্টারটা দেখা যাচ্ছে, মানে আমরা খুব কাছাকাছি চলে এসেছি। উপরে বরফ জমে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা মাইনাস টেম্পারেচারে পৌঁছে যাব। সাবাস, দিলি বরফে হাত দিলি। এটা কি গ্লেশিয়ার? গ্লেশিয়ার নাকি? সরে যাও, সরে যাও। বরফের একদম কাছে চলে এসেছি, বরফ একদম হাতে ছুঁয়ে নিচ্ছি। গ্লেশিয়ার, কেদারনাথে গ্লেশিয়ারও দেখা গেল। এটা কি দেখা গেল? গ্লেশিয়ার। এখানে অনেকগুলো ঘোড়া দেখা যাচ্ছে। ঘোড়ায় করে যাওয়ার শেষ। হ্যাঁ, এখানে ঘোড়ায় করে রাস্তা, অর্থাৎ এই অবধি এরা আসতে পারবে। এর থেকে বেশি ঘোড়া আর যাবে না। এরপরে সবাইকেই ট্রেকিং করতে হবে। তো চলো এবার মেইন মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যাব। दर्द की दवा लगाओ फ्री, तुरंत आराम। कंधा আমার ঘড়িতে 18 কিলোমিটার হলো, কিন্তু কেদারনাথ ট্রেক নাকি 14 কিলোমিটার। কোনোদিনই হতে পারে না, মিথ্যে একটা জিনিস। সত্যিই তাই। घड़ी में 18 किलोमीटर, तो भी 22 किलोमीटर, वो भी शॉर्टकट लेके। टोटल 22 किलोमीटर का ट्रैक है मंदिर तक। 24 किलोमीटर भी हो सकता है, 24 किलोमीटर होते पारे।
তো 17 কিলোমিটার 18 কিলোমিটার ধরে কোনো লাভ নেই কিন্তু। আর এখানে সমস্ত টেন্ট ক্যাম্প ওই নিচ থেকেই পাওয়া যায় যেখানে ঘোরা শেষ হচ্ছে। তো আমরা যদিও মন্দিরের কাছে টেন্ট ক্যাম্প নিয়েছি, কিন্তু এখানে চাইলেও নেওয়া যায়। আমরা নিয়েছি GMVN টেন্ট। ট্রেক কমপ্লিট করে এখনও মন্দির অবধি যাওয়ার জন্য আরও একটু টাইম লাগবে বা আরও একটু ট্রেক করতে হবে। কিন্তু সারাদিন যেহেতু কিছু ভারী খাবার খাইনি, এখন একটু কিছু ভারী খাবার না খেলে 3 জনের কারোরই চলছে না। তো এখন একটু ভারী খাবার কিছু খাবো এই মন্দির চত্বরেই, অর্থাৎ ওই ক্যাম্প কলোনির এখানটাতেই। এখানে প্রচুর খাবারের দোকান আছে, তো এখানে খাবারের দাম একটু বেশি। যদি ম্যাগিতে যাই আমি, প্লেন ম্যাগি 80 টাকা বলছে, আর আলু পরাঠা 1 পিস 80 টাকা বলছে। আচ্ছা, আর হচ্ছে সবথেকে বড় কথা, এখানে জলের বোতল অর্থাৎ ওয়াটার বটল এখানে 100 রুপিস। তো বুঝতেই পারছো জিনিসপত্রের দাম কী পরিমাণে বেশি। তো কেদারনাথ ট্রেকে এই কারণেই একটু বেশি টাকা পয়সার প্রয়োজন হয়, কারণ এখানে জিনিসপত্রের দাম অত্যন্ত বেশি। কিন্তু আমরা একটা মিনিমাম বাজেটের মধ্যে কমপ্লিট করেছি। আমি সেই বাজেটটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টারের আওয়াজ তোমরা পাচ্ছ, সেই বাজেটটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো এখন লোক সংখ্যা অনেক কমে গেছে। এরপর আমরা যাব মন্দিরে দর্শনে। আগে আমরা যাব আমাদের বেস ক্যাম্পে, যেটা আমরা GMVN হেমলক বুক করেছি। আগে সেখানে যাব, তারপর আমরা যাব মন্দিরে দর্শন করতে। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠান্ডা এখানে প্রচণ্ড পড়েছে, তোমরা দেখলে বুঝতে পারছো, এখানে এরা লোকাল। কিন্তু আমাদের ঠান্ডা খুব একটা লাগছে না, কারণ আমরা ট্রেক করে এলাম। তো আমাদের তো এখন বরং গরমই লাগছে প্রচণ্ড। তুমি ডাল চাওয়া কত দাম পড়লো? কিন্তু এটা দেখ, গরম গরম ডালের সাথে চাল মানে ভাত, তো এই খাবারটা খুবই এখন তোমার ভালো লাগছে বলো? সারাদিন পর গাট ফ্রেন্ডলি হয়ে গেল এই খাবারটা তোমার জন্য। হ্যাঁ, তাই একটু খাওয়াই যায়। আমরা পৌঁছালাম এখন নন্দী বেস ক্যাম্প। ঘোড়ার ওখানে শেষ হয়ে গেলেও এই দিক থেকে কিন্তু পিঠু কিন্তু অ্যালাউ আছে, পিঠুতে করে যাওয়াই যাবে। এখন আমরা এগিয়ে চলেছি টেন্ট ক্যাম্পের দিকে। এখানে সবকটার নামই নন্দী বেস ক্যাম্প, তার কিছু সাবনেম আছে, যেমন বাসুকি এক্সেট্রা। এই যে বলে এটা আমি নিইনি। আচ্ছা, ওই ক্যাম্পটা কাছে মন্দিরের বলে এটা নিয়েছি। আচ্ছা, আমরা যে ক্যাম্পটা নিয়েছি সেটা অত্যন্ত মন্দিরের কাছে। এখানে প্রচুর টেন্ট ক্যাম্প আশেপাশে অ্যাভেলেবেল, কিন্তু আমরা একটু মন্দিরের কাছে থাকতে চাই। দৃশ্যটা জাস্ট দেখো কি সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। চলো আচ্ছা, নন্দী বেস ক্যাম্প টেন্ট, হ্যাঁ এটা আমি নিইনি। আচ্ছা, হ্যাঁ আমিও বলছিলাম তাই। GMVN এর এখানে বেশিরভাগ হোটেলের বা বেস ক্যাম্পের নামই হচ্ছে নন্দী বেস ক্যাম্প। কলোনির কিছু নাম আছে আলাদা আলাদা। তো আমরা যেটা নিয়েছি হেমলক, সেটা হচ্ছে মন্দিরের একদম কাছে। আমি দেখাচ্ছি সেটা কোথায় আছে, চলো। বিবেকানন্দের নামে এটা হচ্ছে মেডিকেল হসপিটাল।
দেরাদুন। লাইনটা জাস্ট দেখো। যাই হোক, এখনো এতটা চড়াই চড়তে হবে আমাদের। আসেন, তাও কোনো চিন্তার বিষয় নেই। এসে আপনারা এখানে টেন্ট পেয়ে যাবেন, বিভিন্ন দামের আছে, 1000 থেকে শুরু করে তার নিচেও পেয়ে যেতে পারেন, 2000 3000 শেয়ার করে আপনারা নিতে পারেন টেন্ট। চিন্তার কোনো বিষয় নেই। এই দেখুন উপরেও আছে। পৌঁছে গেলাম কেদারনাথের কাছেই। ওই যে দেখা যাচ্ছে কেদারনাথের মন্দিরের চূড়া। এর দিকে যাচ্ছি, অ্যাম্বিয়েন্সটা পাল্টে যাচ্ছে না, মাহলটাই পাল্টে যাচ্ছে, অন্যরকম একটা অনুভূতি হচ্ছে ধীরে ধীরে। আধ্যাত্মিকতার একটা স্পর্শ পাওয়া যাচ্ছে, তাই না? দেখুন এখানের মহল দেখুন, ওই যে হেলিকপ্টার ওখানে আসছে, এটাই হচ্ছে হেলিপ্যাড। এখান থেকেই হেলিকপ্টার আসে, যারা যাত্রীরা হেলিকপ্টারে করে আসেন তারা এই হেলিপ্যাডই ব্যবহার করেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কেদারনাথ মন্দিরের চূড়া। ভিআইপি টোকেন কালেক্ট করতে এই লাইনে দাঁড়িয়েছি, আর সবাইকে আমরা পৌঁছেছি, কারণ কষ্ট হয়ে গেছে প্রচুর। খুবই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা এসেছি, 1 পা 2 পা ঘুরতে ঘুরতে। তো আগে টোকেন কালেক্ট করব, এই যে লাইন পড়েছে, আমরা ক্যাম্পে যাব। ওই যে নরমাল ভিআইপিটা দেখবি নাকি? বাবা কষ্ট হয়ে গেছে। এখান থেকে আমরা টোকেন সংগ্রহ করব, করে তারপরে আমরা আমাদের টেন্টের দিকে এগিয়ে যাব। সব থেকে ভালো কথা, মন্দিরের সব থেকে কাছের টেন্টটাই কিন্তু আমাদের, তোমাদেরও দেখাবো অবশ্যই। তো চলো, চলে এসেছি আমরা মন্দিরের গেটের দিকে। এখানে চারিদিকে যত দূর দূর অব্দি দেখা যাচ্ছে পুরোই টেন্ট, তাই তো? এখানে চারিদিকে যত আছে সব টেন্ট, হ্যাঁ সব টেন্ট। মেইন মন্দির চত্বর, মেইন টেম্পল এখানেই অবস্থিত। না না দাঁড়াতে হবে না মনে হয়। ওখানেও বলছিলে। হ্যাঁ, এই হচ্ছে মন্দিরের দর্শনের লাইন, এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দিরে ঢুকছে, আর এই দিকে হচ্ছে আমাদের টেন্ট। সত্যি কথা বলতে এসে একটু ফ্রেশ হতে টাইম লেগে গেছিলো, কুপনটা তো আমরা আগেই কেটে নিয়ে গেছিলাম। মন্দিরের পাশে টেন্ট হওয়ার সুবিধে পেয়ে গেছি আমরা, যে আমরা পট করে রেডি হয়ে, ভাই আগে এসে লাইন দিয়ে দিল, আর আমরা পট করে রেডি হয়ে চলে এলাম তাড়াতাড়ি করে। এখন লাইন খুব সুন্দর টানছে, খুব সুন্দরভাবে আমরা দর্শন করতে পারবো। তো চলো তোমাদের লাইনটা দেখাই, কত বড় লাইন।
ঠান্ডা দেখে বোঝা যাচ্ছে যে এখানে মাইনাসেই টেম্পারেচার। লাইন দিয়েছি আমরা। পুজোর দান সামগ্রী এখান থেকেই কেনা যাবে। আপাতত সব থেকে বড় কথা, এত সুন্দরভাবে লাইনটা টানছে, আমরা খুব সুন্দরভাবে পৌঁছে যেতে পারছি। খুব সুন্দরভাবে তাড়াতাড়ি আমরা দর্শনও করতে পারবো, কারণ আমি ভীষণ টায়ার্ড। আসলাম তখন এত সুন্দর লাইন টানছিল, যেন মনে হলো খুব তাড়াতাড়ি পেয়ে যাব। কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়ানো, লাইন এখনো নড়ছেই না। তাও ভালো, আমরা আজকেই বিকেলে এসেই দর্শনের কুপন পেয়ে গেছি। অনেকে তো শুনছে এখানে সকালবেলায় দর্শনের কুপন কেটেছে, তারপর এখন দর্শন করতে যাচ্ছে। তো চলো দেখা যাক। গঙ্গাধরায় গঙ্গাধরায় প্রতীক্ষিত কেদারনাথ মন্দিরে আমরা ঢুকে গেছি। গঙ্গাধরায় হর হর ভোলে নমঃ শিবায় ওম নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায়। এটি হচ্ছে ভীমশিলা, যেটি কেদারনাথ মন্দিরকে ভয়াবহ বন্যার থেকে বাঁচিয়েছিল। ভয়াবহ বন্যার থেকে কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল। কত সালে হয়েছিল? 2013 সাল সম্ভবত। শেষ করে আমরা বেরিয়ে একটু ঘোরাফেরা করার পর ফিরে এসেছিলাম আমাদের টেন্টে। ফেরার পর সেখানে কমপ্লিমেন্টারি ডিনার ছিল। ডিনারে ভাত, ডাল, পুরি সমস্তটাই ছিল। তো ডিনার কমপ্লিট করে এই যে দৃশ্যটা না, রাতের কেদারনাথের দৃশ্য, মন্দিরের আশেপাশের দৃশ্য। তো আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। এর পরের পার্টে আমি নিয়ে আসব কোন টেন্টে আমরা ছিলাম, টেন্টের পুরো ডিটেলস, আর সাথে ডে 5টা আমরা কিভাবে কাটিয়েছিলাম। এবং ডে 5-এ কিন্তু আমরা ফিরে গেছিলাম। ডে 4-এই কিন্তু সকাল থেকে রাত অবধি আমরা পুরো ট্রেকিং কমপ্লিট করে দর্শন শেষ করে দিয়েছিলাম। আশা করি পার্ট 1টা আপনারা দেখেছেন। এরকম আরও ট্রাভেল ব্লগ পেতে গেলে আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে হবে।